জলপরীর দেশে। করিম নামের এক জেলে তার পরিবার নিয়ে বাস করত পদ্মা নদীর তীরে। তার বাড়ির পাশেই ছিল এক বটগাছ। বটগাছের পাশে নদী। রাত গভীর হলেই নদী থেকে এক ঝাঁক জলপরী উঠে এসে নদীর ধারে বসে গল্প গুজব নাচ গান করত। অন্ধকার রাত হলেও পরীদের সমস্যা হতো না, কারণ তাদের শরীর থেকে এক ধরনের সাদা আলো নিঃসৃত হতো, যা কিনা তাদের জন্য আলোর মতো কাজ করত। করিম তার ছেলে মেয়ে নিয়ে রাতে যখন ঘুমিয়ে পড়ত, তখনই জলপরীরা নদীর ধার থেকে উঠে আসতো নদীর পাড়ে। করিমের বড় ছেলে রাম, সে একটু দুরন্ত প্রকৃতির। কোথাও যাত্রাপালা বা অন্য কোনো গানের শব্দ পেলেই সে লুকিয়ে লুকিয়ে ঘর থেকে বেরিয়ে সেখানে চলে যেত। জলপরীরা যে নদীর পাড়ে বসে গান গাইত তা করিম জানত, কিন্তু তার ছেলে রাম জানত না। সে বুঝতে পারত না কোন দিক থেকে এমন প্রাণ কাড়া নাচ গানের শব্দ আসে। প্রত্যেক রাতে এমন সুন্দর গান শুনে রামের ঘুম আসে না। সে একদিন ঠিক করলো জলপরীদের দেখবে। রাত্রে উঠে বাইরে বেরিয়ে বিভিন্ন দিকে কান পেতে বোঝার চেষ্টা করতে লাগলো ঠিক কোন দিক থেকে গানের সুর ভেসে আসছে। এমনই এক রাতে সে শব্দ শুনে শুনে পথ চলতে থাকে। হঠাৎ তার চোখ যায় নদীর ঘাটের দিকে। দেখেই তো সে হতবাক। একাই সে ফিসফিস করে বলতে থাকে, কি আশ্চর্য! নদীর ধারে এত আলো এলো কোথা থেকে? সেখানে আবার নাচ গানের এত সুন্দর শব্দ শোনা যায়। রাম এক পা দুপা করে নদীর দিকে যেতে থাকে। গান শোনার নেশায় তার ভয় ডর চুপসে গেছে। নদীর পাড়ের একটা গাছের আড়ালে তাদের দেখতে দেখতে রাম জ্ঞান হারিয়ে মাটিতে পড়ে যায়। তখন গাছের ওপর থেকে এক বয়স্ক জলপরী নিচে নেমে এসে কি যেন মন্ত্র পড়ে তখন রামের জ্ঞান ফেরে। রাম দেখতে পায় তার সামনে এক বৃদ্ধ মহিলা বসে আছে। রামের দিকে তাকিয়ে সেই মহিলা বলে, রাম, তুমি ভয় পেয়েছ বুঝি? ভয় পাওয়ার কোনো কারণ নেই। আমি বুঝতে পেরেছি তুমি গান বাজনা শুনে এখানে এসেছো। তবে তুমি এক কাজ করো, ভয় পাবে না কিন্তু। আমরা তোমার কোনো ক্ষতি করব না। আমাদের যারা ক্ষতি করে না এবং আমাদের নাচ গান যারা পছন্দ করে তাদের আমাদের আসরে নিয়ে গিয়ে আদর আপ্যায়ন করে বসার সুযোগ করে দিই। আমরা সবাই জলপরী। আমরা মাসে একবার করে এই নদীর পাড়ে বসে একটু আনন্দ করি। তোমার বাবা করিমকে আগে থেকেই আমরা চিনি। সে আমাদের ব্যাপারে জানে। সে খুব ভালো একজন জেলে, মাছ ধরে বিক্রি করে, তোমাদের ভরণ পোষণ দেয়। আর রাত হলে সে আর ঘরের বাহিরে কখনো আসে না। আমরাও তার অনিষ্টের চেষ্টা কখনো করি না। হাজার হলেও বিচারা একজন খেটে খাওয়া নিরীহ মানুষ। যা করে সবই তোমাদের কল্যাণের জন্যই করে। অসৎ পথে এক পয়সা উপার্জন করে না। তাই আমরা সবাই তাকে ভালোবাসি এবং তার মাছ ধরার কাজে সহযোগিতা করে থাকি। যখন সে নদীতে মাছ ধরতে যায়, আমরা সবাই জলের নিচ থেকে মাছের পেছনে পেছনে ধাওয়া করে তোমার বাবার জালের দিকে পাঠিয়ে দিই। আর তাই সে অন্য জেলেদের চেয়ে বেশি মাছ পায়। কিন্তু এসব খবর তোমার বাবা জানলেও কাউকে বলে না, কারণ আমাদের সব খবর মানুষের কাছে বলা নিষেধ। মানুষ এখন খুব খারাপ হয়ে গেছে। একজন অন্যজনের অধিকার আত্মসাৎ করে, একের ভালো অন্যজনে এখন আর সহ্য করতে পারে না। সবাই নিজের পেট ভরাতেই পাগল। তবে আমাদের মধ্যে এসব নেই। আমাদের মধ্যে কেউ বিপদে পড়লে সবাই মিলে তাকে উদ্ধার করি। আর বর্তমানে মানুষের মধ্যে কেউ বিপদে পড়লে কেউ উদ্ধার করতে চায় না।
আরো ফায়দা লোটার চেষ্টা করে। যাক এসব কথা, আমাদের আসরে চলো, তোমাকে দেখে সকলেই খুব খুশি হবে। রাম এবার খুশি হয়ে জলপরীদের সঙ্গে তাদের আসরে আসে। তাকে সবাই বসিয়ে দিয়ে জলপরীদের সঙ্গে পরিচয় করিয়ে দেয় এবং বলে দেয় কেউ যেন রামের ক্ষতি না করে, তাকে যেন সবাই আদর আপ্যায়ন করে। এই বলে পরীদের নিয়ে আসা বিভিন্ন ধরনের মিষ্টি খেতে দিয়ে নাচ গান শোনার সুযোগ করে দেয়। নাচ গান শেষ হলে জলপরীরা চলে যাওয়ার আগে রামকে বলে, আচ্ছা শোনো, আমরা যে এখানে নাচ গান করি তা কিন্তু কাউকে বলবে না। যদি বলো তাহলে তোমার এবং তোমার পরিবারের বড় ধরনের ক্ষতি হয়ে যাবে। আমরা কিন্তু তোমাদের কাউকেই ছাড়বো না। আর কখনো রাতের বেলায় একা একা বাড়ির বাহিরে যাবে না কিন্তু। রাতে ভালো করে লেখাপড়া করে ঘুমিয়ে যাবে। তারপর সময় পেলে তোমার বাবার কাজে সহযোগিতা করবে, তাতে তোমাদের অনেক উন্নতি হবে। রাম তাদের সব কথা মনোযোগ সহকারে শুনে নিয়ে সম্মতি দেয়। তোমরা সবাই অনেক ভালো, তোমাদের কথা মতোই আমি এবার থেকে চলবো। রামের কাছে কথা দিয়ে জলপরীরা জলে ফিরে গেল এবং রাম তার বাড়ি ফিরে এলো। এই তুমি কি গো, এত সুন্দরী? মিনার কথা শুনে হেসে ওঠে সুন্দরী মেয়েটি। তুমি আমার কথা শুনেছো হয়তো। আমি জলপরী, জলের রানী। তুমি সত্যি জলপরী নাকি? তুমি কি এখানে এই সমুদ্রে থাকো? আমরা এখানে এই সমুদ্রে থাকি। তাহলে তোমাকে এতদিন দেখতে পাইনি কেন? মানুষরা পাপী, তাই আমাদের দেখতে পায় না, ভাবে আমরা শুধু রূপকথার গল্পের চরিত্র। তাহলে আমাকে কেন দেখা দিলে? তুমি সৎ, অন্যদের বিপদে সাহায্য করো, তাদের পাশে দাঁড়াও, তাই তোমাকে দেখা দিলাম। কথাগুলো বলতে বলতে হঠাৎ ঝুপ করে আওয়াজ হয়। জলপরী জলের নিচে চলে যায়। জলপরী, ও জলপরী, কোথায় চলে যাচ্ছ? ফিরে এসো প্লিজ। আমার যে তোমার কাছে একটা ভীষণ গুরুত্বপূর্ণ জিনিস চাওয়ার আছে। মিনা জোরে জোরে জলপরীকে ডাকতে থাকে, কিন্তু তার পাত্তা পাওয়া যায় না। এই তুই আবার এখানে এসেছিস? তোকে তোর মা অনেকক্ষণ ধরে খুঁজছে। তুই এখানে কি করছিস? বলে উঠল মিনাদের পাড়ার একজন জেলে। আমি জলপরীর সাথে কথা বলছিলাম গো। এতদিন এসে এখানে বসে থাকি, আজ প্রথম তাকে দেখলাম। কি সুন্দর দেখতে জানো তাকে, টানা টানা চোখ, ধপধপে ফর্সা গায়ের রং, কি কালো নাক, নীল চোখের তারা, মাথায় এক ঢাল চুল, শুধু কোমরের নিচ থেকে একদম মাছের মতো, জানো তো, ঠিক যেমন বাবা বলেছিল। চুপ করতে পাগলি একটা। সেই কবে থেকে এসব শুনে আসছি তোর মুখে। জলপরি বলে কিছু নেই। মিনা কিছুতেই ওর প্রতিবেশী বিশ্বজিৎকে বিশ্বাস করাতে পারে না যে ও সত্যিকারের জলপরীকে দেখেছে। বিশ্বজিৎ ওর হাত ধরে ওকে টানতে টানতে বাড়িতে নিয়ে যায়। মিনা লোকটার সাথে যেতে গিয়েও আবার সমুদ্রের দিকে তাকায়। ও খুব দূর থেকেও দেখতে পায় সমুদ্রের জলে আবার আলোড়ন সৃষ্টি হয়েছে। আস্তে আস্তে জলপরী আবার জলের উপর উঠে এসে খুব দূর থেকে ওকে হাত নেড়ে বিদায় জানাচ্ছে। মিনার এই গ্রামেই জন্ম। ওর বাবা ছিলেন একজন জেলে। প্রায়ই উনি গভীর জলে মাছ ধরতে যেতেন। একদিন এভাবেই মাছ ধরতে গিয়ে সমুদ্রের ঘূর্ণিঝড়ের মধ্যে আটকে পড়ে চিরকালের মতো হারিয়ে যায়। ছোট্ট মিনাকে ওর মা বাবা ছোটবেলা থেকেই সমুদ্রের নানা অজানা কাহিনীর কথা বলতেন।
বাবাকে অল্প বয়সে হারিয়ে ফেলে ধীরে ধীরে মিনা মনে মনে সেই সব রূপকথার কল্পকাহিনীকে সত্যি বলে মনে করতে থাকে। তার মনোজগতে জলপরি নামক চরিত্রটি ধীরে ধীরে সত্যি চরিত্রে পরিণত হয়। মিনা পরোপকারী, অন্যের বিপদে নিজের সবকিছু ফেলে ছুটে যায়। ওর বাবা বলতেন, এভাবে মানুষের পাশে দাঁড়ালে জলপরীরা খুশি হয়। তারা আশীর্বাদ করেন 2 হাত তুলে। তখন যদি তাদের কাছে কিছু চাওয়া যায়, সেই চাহিদা তারা চোখের নিমেষে পূরণ করে দেয়। মিনার জীবনে একমাত্র চাহিদা তার বাবাকে আবার ফিরে পাওয়া। আর সে বিশ্বাস করে একজন ভালো মানুষ হিসেবে সমাজে সবার উপকার করলে একদিন না একদিন সে সমুদ্রের রানী জলপরীর দেখা পাবে। আর সেই দিন ওর বাবাকে সমুদ্রের অতল থেকে নিয়ে এসে ওর কাছে চিরদিনের জন্য ফিরিয়ে আনবে। আজ সমুদ্রের পাড়ে বসে ও সত্যিকারের জলপরীর দেখা পেয়েছিল। যদিও কেউ ওর কথায় বিশ্বাস করেনি, ও কাউকে বোঝাতেই পারে না যে ও সত্যিই জলপরীর সাথে কথাও বলেছিল। কিন্তু বিশ্বজিৎ আসতেই জলপরী চলে যায়। মিনার কথা প্রলাপ মনে করে ওর মা চোখের জল মুছেন। উনি জানেন মেয়েটা তার হাতে পায়ে বয়সে বাড়লেও মনে মনে সেই ছোটটি রয়ে গেছে। দুনিয়াটা বড় স্বার্থপর। মিনার উপকার নিয়েও সবাই ওকে দিনের শেষে পাগলি বলে ডাকে। ওর কাছে এসে মাথায় হাত রাখেন প্রতিমা দেবী। মিনা ওর মাকে বলে সে আশাবাদী একদিন আবার জলপরীর সাথে ওর দেখা হবে। তখন ও বলবে ওর বাবাকে ফিরিয়ে নিয়ে আসার জন্য। হয়তো ওর বাবা জলপরীদের দেশেই থেকে গেছে, কারণ ওর বাবা বলতো সেখানে কোনো দুঃখ নেই, শোক নেই, স্বার্থপরতা নেই। মেয়ের কথা শুনে মাথায় হাত বোলাতে বোলাতে প্রতিমা দেবী বলেন, তুই এমনি থাক মা, সব সময়। দুনিয়া তোকে বদলাতে চাইলেও তুই একটুও বদলে যাস না। আবার একদিন তুই সত্যিই জলপরীর দেখা পাবি। সেদিন তোর মনের ইচ্ছা ঠিক পূরণ হবে। এর পরের দিন মিনা আবার যায়। মিনাকে দেখে জলপরী আবার সমুদ্রের ধারে উঠে আসে। আমি তোমার থেকে একটা জিনিস চাই। বলো, তুমি কি চাও? আমি তোমার ইচ্ছা পূরণ করার চেষ্টা করব। আমি আমার বাবাকে ফেরত পেতে চাই। মা বলেছে বাবা জলপরীর দেশে আছে। আমাকে আমার বাবা ফিরিয়ে দাও না। জলপরী একটু মৃদু হেসে বলে, সেটা হয় না মিনা। তোমার মা ঠিকই বলেছেন, তোমার বাবা আমাদের দেশেই আছে, কিন্তু তাকে তো তোমায় ফেরত দিতে পারবো না। একটা কাজ করতে পারি, তোমায় আমাদের দেশে নিয়ে গিয়ে তোমার বাবার সাথে দেখাতে পারি। যাবে আমার সাথে? মিনা খুশিতে মাথা নাড়ায়। তারপর জলপরী জাদু করে মিনাকে তাদের দেশে নিয়ে গিয়ে তার বাবার সাথে দেখা করায়। মিনা অনেক দিন পর বাবাকে দেখতে পেয়ে খুব খুশি হয়। বাবার সাথে অনেক গল্প করে সে জলপরীকে ধন্যবাদ জানিয়ে মনের আনন্দে ফিরে আসে তার বাড়িতে।